হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ 4 শিশুর লাশ উদ্ধার। আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু হত্যা, ধর্ষণ ও অপহরণের ঘটনা। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ। এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। নিরাপত্তা ইস্যুতে বিকেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক। ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এসআই জাহিদের পক্ষ হুমকি। এর আগেও নির্যাতন একাধিক ব্যক্তিকে হত্যা করে এই পুলিশ কর্মকর্তা। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রার্থীদের বেপরোয়া হওয়ার আশঙ্কা, আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ। এবং উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে আনা হয়েছে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে। আইসিইউতে ভর্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। হবিগঞ্জের বাহুবল থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রাম থেকে শুক্রবার তারা নিখোঁজ হয়। তাদের বয়স 8 থেকে 12 বছর। এর মধ্যে 3 ভাইয়ের 3 সন্তান রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সেখানকার সবশেষ খবর জানতে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আহাদ। হ্যাঁ ইশরাত, আসলে আপনি যেমনটি বলছিলেন আমি শুরুতেই জানিয়ে রাখি যেটি যে এই 4 শিশু যে নিখোঁজ হয়েছিল তারা গত শুক্রবার নিখোঁজ হয়েছিল। তারা তাদের এই সুন্দরা দিঘি টিকর যে গ্রামটি যেটি রয়েছে সেই গ্রামে তারা খেলতে যায় বিকেলে এবং খেলার পর সন্ধ্যার পর তারা আর কিন্তু বাড়িতে ফেরেনি। তারপরে এই তারা যেহেতু বাড়িতে না ফেরার কারণে এলাকায় মাইকিং করা হয় তাদের সন্ধান পাওয়ার জন্য, কিন্তু মাইকিং এর পরেও তাদেরকে না পাওয়ায় যে এই বাহুবল উপজেলার যে মডেল থানা রয়েছে সেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল, কিন্তু তারপর থেকেও তাদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজ সকালে এই 4 জন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু এই লাশ 4টি লাশেরই কিন্তু যে মাথা পাওয়া যায়নি, শুধুমাত্র তাদের শরীরের অংশটুকু পাওয়া গিয়েছে, কিন্তু তাদের মাথা পাওয়া যায়নি। 4 শিশুরা হলো, আপনাদের যদি একটু বলে রাখি, তারা ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মোহাম্মদ ওয়াহিদ মিয়ার ছেলে, স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ, তার চাচাতো ভাই একই বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া, আবদার মিয়ার ছেলে একই বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্র মনির মিয়া, এবং আরেকজন হচ্ছে তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে, সুন্দ্রাটিকি সে মাদ্রাসার ছাত্র, সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন। এর মূলত এই 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তো আমি আসলে কথা বলেছিলাম স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে, যিনি এই বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেছেন যে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, এটি একটি এখনো তিনি এই বিষয়ে কিছু বলতে পারছেন না। এবং হবিগঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ঘটনাস্থলে তিনি আসছেন এবং আসার পরে তারা আমাদের সাথে কথা বলবেন। এখনো তারা কোনো ধরনের আমাদেরকে কোনো তথ্য দিতে চাচ্ছেন না এবং কি কারণে এই শিশুগুলোকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো তারা আমাদেরকে বলতে পারছেন না। তো এই ঘটনার পরে আসলে এলাকায় উত্তেজনা চলছে, প্রচুর মানুষ এলাকায় এসে ভিড় করেছেন এবং লাশের চারদিকে মানুষরা আসলে বিক্ষোভ করছেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সন্ধান দাবি করছেন এবং তাদের শাস্তি দাবি করছেন। তো আসলে এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ, যেহেতু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসেননি, তারা আসার পরে আশা করা যাচ্ছে যে এই পরিস্থিতিটা হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে। ইশরাত। দর্শক, হবিগঞ্জে 5 দিন আগে 4 শিশু নিখোঁজ হয়েছিল, তাদের লাশ আজ উদ্ধার করা হয়েছে। সেই সম্পর্কে আমাদেরকে টেলিফোনে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে গত 4 বছরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে 1000-এরও বেশি শিশু, আর ধর্ষণের শিকার হাজার ছুঁই ছুঁই। এর সঙ্গে হঠাৎ করে কয়েক গুণ বেড়ে গেছে শিশু অপহরণের ঘটনা। এই প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে এসব ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার পরামর্শ শিশু অধিকার কর্মীদের। তবে ঢালাওভাবে সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পক্ষপাতী নয় মন্ত্রণালয়। তাফসির বাবু রিপোর্ট। কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহর পর গাজীপুরে শিশু সুলাইমান। চলতি বছরের শুরু থেকেই অপহরণের পর হত্যার শিকার হয় বেশ কয়েকজন শিশু। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে দেখা যায় 2012 ও 2013 সালে যেখানে শিশু অপহরণের ঘটনা ছিল 128টি, সেখানে গত 2 বছরে শিশু অপহরণের ঘটনা 1 লাফে বেড়ে দাঁড়ায় 452টি। এর মধ্যে 260 শিশু উদ্ধার হলেও লাশ পাওয়া যায় 92 জনের। এদিকে গত 4 বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 1085 শিশু, আর ধর্ষণের শিকার 976 জন। শিশুদের প্রতি এরকম সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে শিশু অধিকার
অধিকার কর্মীরা বলছেন, এরকম ঘটনার রাশ টানতে সামগ্রিকভাবে শিশু হত্যার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। যে এই সমস্ত কেসে কিন্তু বেশি দেরি হয়ে গেলে সাক্ষী কিন্তু হারিয়ে যায়। পুলিশের কাছে এখন তদন্ত নামে কিন্তু অনেক মামলা কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে। একেবারে সেন্সিটিভ মামলাগুলোকে দ্রুত বিচারের আওতায় এনে কেসগুলা করা উচিত। দীর্ঘসূত্রিতা যেন না হয়, দীর্ঘসূত্র হইলেই পারে তখন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি শিশু হত্যার মামলায় দ্রুত বিচার শেষ হওয়ার ঘটনাকে ইতিবাচক বললেও এসব মামলার বাকি কাজ শেষ করে দ্রুত রায় কার্যকরের উপর জোর দেন তারা। যত দ্রুত রায় হয়েছে কার্যকর করাটাও কিন্তু ঠিক সেইভাবেই করতে হবে। অন্যদিকে শিশু হত্যা কমাতে দ্রুত বিচার নিষ্পত্তিতে একমত হলেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলছেন, ন্যায় বিচারের স্বার্থেই সব মামলা দ্রুত বিচার আদালতে নেওয়া সম্ভব নয়। আমরা যদি মনে করি যে সব মামলায় আমরা দ্রুত বিচারে নিয়ে যাব, সেখানেও কিন্তু অনেক সময় প্রকৃত বিচার না পাওয়ার সুযোগ থাকে। কারণ হলো ঘটনা সত্যতা বা মিথ্যা থাকতেই পারে, সেই বিষয়গুলো আর বোঝার অনেক সময় সুযোগ হয় না। আর যে বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারিত হয়, সঠিক তথ্য আসে, তখন দ্রুত বিচারে সেটা নিয়ে যাওয়া সম্ভব হয়। তিনি বলেন, শিশুদের প্রতি সহিংসতার ঘটনাগুলোতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাসম্ভব মনিটরিং করা হচ্ছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। থানা হেফাজতে পুলিশি নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এসআই জাহিদের পরিবার নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদীপক্ষের। এমনকি মামলার বাদীকে আটকে রেখে মামলার বিষয়ে আপোষ করারও অভিযোগ তোলা হয়। একই সঙ্গে জাহিদের বিরুদ্ধে থাকা জনি হত্যা মামলার বিচার শুরু হয়নি 2 বছরেও। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 2014 সালের 12 জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে এসআই জাহিদের নির্যাতনে এক পর্যায়ে মারা যান ঝুট ব্যবসায়ী সুজন। এর আগে পল্লবী থানায় থাকাকালীন একই কায়দায় জনি নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করে এসআই জাহিদ। একই বছর জানুয়ারিতে জাবেদ হোসেন নামে এক যুবককে পায়ে গুলি করলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে মৃত্যু হয় তার। জনি হত্যা মামলার বিচার শুরু না হলেও সুজন হত্যা মামলায় গত 6 জানুয়ারি আদালতে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন মামলার বাদী লুসি। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর গত 14 এপ্রিল আদালতে সন্ধান মেলে তার। এ বিষয়ে লুসি কথা না বললেও তার পরিবার ও আইনজীবীর অভিযোগ, মামলার আপোষ করতেই এসআই জাহিদের পরিবারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছিল লুসিকে। কার স্বার্থ থাকতে পারে, যারা এই কেসটাকে নষ্ট করতে চায় তারাই আটকে রাখতে পারে, যেটা একটা আপোষ করার চেষ্টা করতে পারে। হোম মিনিস্টার যেটা বলেছেন যে কয়েকজন পুলিশের জন্য সবাই তার দায়িত্ব নেবে না, আমরাও সেটা দেখতে চাই। আমরা তো জানি নিখোঁজ, আমাদের ভাবির সাথে কন্ট্যাক্ট নাই, তার বাচ্চা ফোন দেয়, তার বাচ্চাও কন্ট্যাক্ট করে পায় না। তবে মামলা তুলে নিতে বাদীকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন এসআই জাহিদের আইনজীবী। আকারে আঙ্গাতে বলা হচ্ছে যে আসামি পক্ষ লুকিয়ে রাখছে। আসামি লুকিয়ে রাখবে কেন? এমনিতে সে ক্ষতিগ্রস্ত। হয়তো বাদী তার মনে দুঃখে বা কোনো আবেগ থাকতে পারে, কোনো দুঃখ থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার থাকতে পারে, এই কারণে সে হয়তো অন্য জায়গায় থাকতেও পারে। বাদী পক্ষের অভিযোগ, মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছে আসামির পরিবার। জাহিদের মা আমার বাড়িতে যাই 12-13 লাখ টাকার সাহায্যে, আমি টাকা চাই না, আমি চাই আমার পুলার বিচার। বলছে যদি আপনারা যদি টাকা না নেন ওই ব্যবস্থা আমাদের আছে। এ মামলার প্রধান আসামি এসআই জাহিদ ও পুলিশের সোর্স সুমন কারাগারে এবং অপর সোর্স রাশেদ পলাতক রয়েছে। এছাড়া অপর আসামি পুলিশের 2 এএসআই রাশেদুল ইসলাম ও কামরুজ্জামান মিঠু গত 10 ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক সহ 3 ব্যক্তিকে শনাক্ত করেছে গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন, সিটি ব্যাংকের কালশি এটিএম বুথ সহ আরও 2টি ব্যাংকের বুথের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এই ব্যক্তিদের শনাক্ত করা হয়। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। এছাড়াও জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের একটি তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কার্ড জালিয়াতির অভিযোগে গেল শুক্রবার রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। পরে এই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে গ্রাহকদের ব্যাংকিং সেবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে 56টি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সাথে দুপুরের পর বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এটিএম বুথ সেবা নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, আজ বিকেল 3টায় বৈঠকটি হতে পারে। সাম্প্রতিক সময়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ সেবায় জালিয়াতির বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ভাবিয়ে তুলেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে কি করে ব্যাংকিং সেবা আরও নির্বিঘ্ন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, এটিএম সার্ভিসের আরও অধিকতর নিরাপত্তার জন্য আজকের বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে সবগুলো বাণিজ্যিক ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানদের তলব করা হয়েছে। দুপুরের পরে অর্থাৎ 3টা কিংবা এই সময়ের দিকে আসলে তাদেরকে বাংলাদেশ ব্যাংকে আসতে বলা হয়েছে। তাদেরকে বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে তাদের যে কার্ড ডিভিশন রয়েছে এবং কার্ডের সার্ভিস এবং একই সঙ্গে এটিএম সার্ভিসের বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা করা হবে বলে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে আসলে জানতে পেরেছি। এবং একই সঙ্গে আপনি জানেন যে গত কয়েকদিন থেকে যে এটিএম সার্ভিসের মাধ্যমে আসলে এটিএম কার্ডের মাধ্যমে যে আসলে টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো আসলে অধিকতর তদন্ত আসলে ব্যাংকগুলো জমা দিবে। যে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ হয়েছে সেই ব্যাংকগুলো তাদের এ পর্যন্ত যে অবজারভেশন রয়েছে সেগুলো আসলে বাংলাদেশ ব্যাংকে অবহিত করবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে সেগুলো আসলে তাদেরকে এর আগে জানানো হয়েছে। আজকে তাদের আসলে সরাসরি এটিএম কার্ড সার্ভিস কিংবা কার্ড ডিভিশনের প্রধান যারা রয়েছে তাদেরকে সরাসরি সেই বিষয়গুলো আসলে জানাবে কিংবা নির্দেশনাগুলো বাংলাদেশ ব্যাংকের থেকে জানানো হবে। এবং একই সঙ্গে আরও কিছু আমরা তথ্য জানতে পেরেছি, সেটা হলো যে এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধুনিক এটিএম কার্ড সার্ভিস প্রবর্তনের বিষয়ে তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। আপনি জানেন যে ম্যাগনেটিক ডিভাইসের মাধ্যমে যে কার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে আসলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। তাই আরও বেশি অধিকতর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য চিপ পদ্ধতির মাধ্যমে যে আধুনিক কার্ড ব্যবস্থা প্রচলন করার জন্য আসলে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা এর আগে দেওয়া হয়েছে এবং নতুন করে আজকে সেই নির্দেশনার বিষয়ে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আপনি জানেন যে এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার জন্য এন্টি স্ক্যামিং ডিভাইস বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা আসলে কতটুকু পালন করছে সেই বিষয়গুলো আজকে সরাসরি নির্দেশনা এবং তাদের মাধ্যমে আলোচনা হবে বলে আজকের আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। তো এখনও মিটিং শুরু হয়নি, দুপুরে কিছু পরে হয়তো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের যারা কার্ড ডিভিশনের প্রধান রয়েছে তারা এখানে আসবেন এবং তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানতে পারবো এবং ইরশাদ আপনার মাধ্যমে সেই বিষয়গুলো তখন আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। ইরশাদ, এই ছিল কেন্দ্রীয় ব্যাংকের কার্ড ডিভিশনের যে বসার আলোচনা হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য। দর্শক, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সময় সংবাদে আরও থাকছে। কঠোর নজরদারি আর দ্রুত ব্যবস্থা নেওয়ায় চট্টগ্রাম বন্দরে নেই জলদস্যু তৎপরতা। গ্রিন পোর্টের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। এবং প্রতিষ্ঠার 5 বছরেও উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশের বিলুপ্ত প্রায় ভাষা রক্ষায় উদ্যোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মাঝে। কেউ কেউ মনে করেন এতে বেপরোয়া হতে পারেন প্রার্থীরা, আবার অনেকে বলছেন বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাশেদ লিমানের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে হয়ে গেল পৌরসভা নির্বাচন। এরপরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পালা। বলা হয়েছিল পৌর নির্বাচনের আদলেই হবে ইউপি নির্বাচনের আচরণবিধি। এতে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচারণায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিল আর রাজনৈতিক দল ও সংস্থা কোনো প্রার্থীর হয়ে আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানার বিধান রাখার সুপারিশ করে কমিশন। তবে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রদ আর জরিমানা 5 লাখ টাকা থেকে কমিয়ে 10,000 নির্ধারণ করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্যান্ডিডেটরা ক্যান্সেল করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো থাকছে না, ভূমিকা থাকছে না। এটা কিন্তু নির্বাচন কমিশনকে বড্ড দুর্বল করে দেবে। আইন মন্ত্রণালয় যেটা করেছে সঠিক করেছে। তার কারণ হচ্ছে যে বিধিতে এটা আইনে না থাকলে বিধিতে এটা আসতে পারে না, এবং এটা আমার মনে হয় ইলেকশন কমিশন ভালো করে জানেন যে এটা একটা আইনি ব্যাপার। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। এটা একটা হয়তো আইন ছিল যেটা ভয়ভীতির বিষয় ছিল, কিন্তু এত কিছু হওয়ার পরেও তো আমরা এটাই প্রয়োগ করতে দেখিনি। তো প্রয়োগ যদি না হয় তাহলে এই আইন থাকা না থাকার তো মানে হয় না। তাদের যথেষ্ট ক্ষমতা আছে বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য, কিন্তু সেটা করতে হলে আজ্ঞাবহ প্রতিষ্ঠানের মানসিকতা থেকে করলে তো হবে না। দেখলাম না, ওদিকে তাকায় থাকলাম, স্বেচ্ছা নিষ্ক্রিয়তা, এটার মাধ্যমেই তাদের দায়িত্ব তারা পার করে দিচ্ছে। স্থানীয় সরকারের প্রাথমিক পর্যায়ে এই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়েছে। সকালে তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বক্ষব্যাধি হাসপাতালের পরিচালককে প্রধান করে
10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়। তারামন বিবির ছেলে আবু তাহের জানান, হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তানের 195 যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার সহ 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে চলছে সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক, এর সাথে আপনি জানেন যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার নামে বেশ কিছুদিন আগে কিন্তু একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে এবং সেই সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক একটি আন্দোলনের ঘোষণা দেওয়া হয় এবং সেই আন্দোলনটি ছিল এমন যে সমস্ত যুদ্ধাপরাধী চিহ্নিত আছেন এবং এছাড়াও যে সমস্ত যুদ্ধাপরাধী আছে, যে যুদ্ধাপরাধীদের যে শাস্তির দাবিতে যে সমস্ত আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচি বেগবান করার জন্য যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের আজকে কর্মসূচি শহীদ মিনারে কিন্তু তারা আজকে যে মহাসমাবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যদিও বা বসন্তের শুরুতে কিন্তু প্রচন্ড রকমের গরম এবং সেই গরমে খোলা আকাশের নিচে এই যে শহীদ মিনারের পাদদেশে যে উন্মুক্ত চত্বর, সেই চত্বরে বসে আছেন এই আন্দোলনের যে সমস্ত নেতাকর্মী আছেন তারা এই আন্দোলনের সপক্ষে কিন্তু তারা তাদের যুক্তি উপস্থাপন করছেন এবং যে সমস্ত যুদ্ধাপরাধীদের ইতিমধ্যে বিচার হয়েছে এবং যে সমস্ত যুদ্ধাপরাধীদের এখনো বিচার হয়নি চিহ্নিত, এছাড়াও পাশাপাশি যে সমস্ত যুদ্ধাপরাধী সংগঠন এবং আছে এবং সেই সাথে যুদ্ধাপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা করছে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি করছে। এবং পাশাপাশি আরেকটি জিনিস আপনি জানেন যে পাকিস্তানের 195 জন সেনা কর্মকর্তা ছিল, সেই সেনা কর্মকর্তাকে কিন্তু তাদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার কথা ছিল, তারপরেও কিন্তু স্বাধীনতার এই যে এত বছর পরেও কিন্তু তাদেরকে আন্দোলনে আনা সম্ভব হয়নি এবং তাদের বিচারের রায় কার্যকর হয়নি বা তাদেরকে বিচারের মুখোমুখি আনা সম্ভব হয়নি। তো যাই হোক, সেই যে সমস্ত 195 জন সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত যুদ্ধাপরাধী এখন পর্যন্ত চিহ্নিত হয়নি সেই সমস্ত যুদ্ধাপরাধীদেরকেও যেন চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, সেই আন্দোলনের সপক্ষে কিন্তু তারা যুক্তি উপস্থাপন করছেন। মোটামুটি সকাল 11টা থেকে এই যে সমাবেশ শুরু হয়েছে, এখন পর্যন্ত এই সমাবেশ চলছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিছিল যোগে কিন্তু এই সমাবেশে তারা এসে যোগ দিয়েছে। তো ইশরাত, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এই সমাবেশের শেষ খবর। ইশরাত। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তানের 195 যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার সহ 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ চলছে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম চলছে ধীর গতিতে। গত বছরের শেষে জাতিসংঘের ইউনেস্কোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলেও প্রতিষ্ঠানটি উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের। তবে ইউনেস্কোর সহযোগিতায় আগামী 5 বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ভাষা গবেষণার ভূকেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ইনস্টিটিউট মহাপরিচালকের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। প্রতিষ্ঠার প্রায় 5 বছরেও লক্ষ্য থেকে অনেক দূরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। 4 বছর আগে নির্মিত ভাষা জাদুঘরে সংযোজিত হয়নি নতুন কোনো উপকরণ, এমনকি ভাষার মাসেও দেখা মেলে না দর্শনার্থীদের। অবকাঠামোর উন্নয়ন হলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি বলে মত প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের সাবেক সদস্যের। এটা মানুষের পরে নির্ভর করে যে কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। 10টা যে বড় লিভিং ভাষা আছে এবং 8-10টা যেগুলো মারা যাচ্ছে, এটা সম্পর্কে একটা প্রকল্প নিয়ে দেখানো দরকার যে সারা বিশ্বের ভাষার উপরে আমরা গবেষণা করতে পারি। একটাই কাজ হচ্ছে হিল ট্র্যাক্টের কিছু ভাষার উপরে, কিন্তু সেটাও আমি মনে করি অত্যন্ত স্লথ গতিতে চলছে। ইউনেস্কোর সহযোগিতায় দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কৌশলগত কর্মসূচি বাস্তবায়নের শুরুতেই দেশের বিলুপ্ত প্রায় ভাষা রক্ষার পরামর্শ এই প্রবীণ শিক্ষকের। তাদের প্রাথমিক কাজ হবে বাংলাদেশে যত ভাষা আছে, বাংলা ছাড়া অন্যান্য ভাষা, এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। বিশ্বমানের আধুনিক মিলনায়তন নির্মাণ হলেও গত 1 বছরে অনুষ্ঠিত হয়নি একটিও আন্তর্জাতিক সেমিনার। তবে আগামী 5 বছরের মধ্যে এই ইনস্টিটিউট ভাষা গবেষণার ভূকেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ইনস্টিটিউট মহাপরিচালকের। আমরা এখন শুধু একা নয়, আমাদের সঙ্গে ইউনেস্কো আছে, ইউনেস্কোর সদস্যভুক্ত দেশগুলির বিশেষজ্ঞরা আছেন। বছরে যদি 3টা ভাষার কাজ সম্পন্ন করতে পারি তাহলে তো আমার মনে হয় যে 5 বছর পরে অন্যান্য দেশ থেকে দেখতে আসবে যে কি করে আমরা আমাদের দেশের এই ভাষাগুলোকে এইভাবে প্রমিতায়ন করলাম। লক্ষ্য অনুযায়ী শুরু হয়নি বহুভাষিক অভিধান প্রণয়নের কাজ।
নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষার পর হাতে নেওয়া হয়নি আর কোনো গবেষণাধর্মী প্রকল্প। পৃথিবীর সব ভাষা সংরক্ষণের পাশাপাশি বাংলা ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি কত দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সেদিকে এখন দৃষ্টি সবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। সুস্থভাবে জন্ম নেওয়ার পরও জেনেটিক ডিসঅর্ডারের কারণে এখন প্রতিবন্ধী চাঁদপুরের একই পরিবারের 3 সদস্য। সংসারের বোঝা হয়ে কাটছে দুর্বিষহ জীবন। উত্তরাঞ্চলের 5 জেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে আখ চাষ শুরু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এতে বেশ সফলতাও পেয়েছে প্রতিষ্ঠানটি। গবেষকরা বলছেন, দেশের চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে বাৎসরিক চিনি ও গুড়ের চাহিদা পূরণ সম্ভব। তবে চাষিদের আখ চাষের পাশাপাশি সাথী ফসল করার পরামর্শ কর্পোরেশনের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে আবাদি জমির পরিমাণ কমলেও বাড়ছে চরাঞ্চলে। এসব জমিতে রয়েছে আখ চাষের বিপুল সম্ভাবনা। ইতিমধ্যে রংপুর বিভাগের 5টি জেলায় এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। দেশে প্রতি বছর চিনির চাহিদা প্রায় 15 লাখ টন, কিন্তু উৎপাদন হয় মাত্র 1 লাখ টন। গবেষকরা জানান, দেশের যে কোনো অঞ্চলের চরে আখ চাষ করেই বাৎসরিক চিনি বা গুড়ের চাহিদা পূরণ সম্ভব। 2 লক্ষ হেক্টর চরের জমি আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রায় 18 লক্ষ টন গুড় চলে আসে। বৃহত্তর রংপুরের চরাঞ্চলে আমরা আখ চাষ করে একটা সফলতা অর্জন করেছি। এই সমস্ত এলাকাতে যদি আমরা আখ দিয়ে ভরে ফেলতে পারি, তাহলে ওখানে কিন্তু আমরা প্রচুর একটা এলাকা পাবো যেখানে গুড় উৎপাদন করা সম্ভব। এদিকে বাৎসরিক ফসল হওয়ায় আখের পরিবর্তে স্বল্পকালীন ফসল উৎপাদনে আগ্রহী হয়ে পড়ে অনেক চাষি। এতে কমে যায় আখের উৎপাদন। তাই উৎপাদন ব্যয় কমাতে চাষিদের সাথী ফসল করার পরামর্শ সংশ্লিষ্টদের। আগ্রহে সাথে মানে আপনার পেঁয়াজ দিতে পারবে, রসুন দিতে পারবে। এইভাবে আমরা আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে সাথী ফসল সাথে আখ, তারা যদি আমাদের প্ল্যান মতে সাথী ফসল সাথে রাখে আখের সাথে, তখন কিন্তু তারা আলটিমেটলি 2টা ফসল প্রাপ্তি। একই সাথে আখ চাষিদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে বলেন এই গবেষক। চিনি উচ্চ রিকভারি যুক্ত যে সমস্ত আখ জাত আছে, সেই সমস্ত জাতগুলি যদি আমরা মাঠে রোপণ করি এবং চাষিদেরকে যদি আমরা এই যে আমাদের উপযুক্ত প্রযুক্তি ব্যবহারে প্রলুব্ধ করতে পারি, তাহলে কিন্তু 9% রিকভারি করা এটি খুব বেশি কঠিন কাজ না। আখের দাম বৃদ্ধি করে উৎপাদনে আগ্রহী করার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষিদের আরো বেশি দক্ষ করে তুলতে পারলে এ শিল্পের হারানো অতীত ফিরে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর এলাকায় জলদস্যুতার হার শূন্যের কোটায় নেমে এসেছে। অপেক্ষমান জাহাজে ছোটখাটো রশি কিংবা মালামাল চুরির ঘটনা ঘটলেও গত কয়েক বছরে ক্যাটাগরি 1 অর্থাৎ কোনো বিপজ্জনক ঘটনা ঘটেনি এই অঞ্চলে, যে কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে গ্রিন পোর্টের তালিকায় ফিরে এসেছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগেও গভীর বঙ্গোপসাগর এবং বহির্নোঙরে জলদস্যুতার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় প্রথম দিকেই ছিল চট্টগ্রাম বন্দরের নাম, যে কারণে এখানে আসা জাহাজের বিমার পরিমাণও ছিল তুলনামূলক বেশি। ছোট ছোট প্রতিষ্ঠানের জাহাজগুলো কোনোভাবে আসলো, বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের জাহাজগুলো আসতো না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ করাচি বন্দর এবং অন্যান্য বন্দরের চাইতে, মায়ানমার বন্দরের চাইতে বর্তমান কিন্তু চট্টগ্রাম বন্দর অনেক দূরে এগিয়ে গেছে। ক্রমাগতভাবে জলদস্যুতা বাড়ার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো 2004 সালে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকে বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ডের নানামুখী উদ্যোগে জলদস্যুতার পরিমাণ অনেকটা কমে আসে। আমরা 2013 সালে পৃথিবীর ঝুঁকিপূর্ণ বন্দরের থেকে বাংলাদেশের নাম কাটিয়ে ফেলেছি। আমাদের আর ঝুঁকিপূর্ণ বন্দর বলা হয় না। ইন্টারন্যাশনাল মেরিটাইম সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বন্দরের বহির্নোঙরে 57টি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে ক্যাটাগরি 1 টাইপের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন বন্দরের এই কর্মকর্তা। মানুষ 6 কিলোমিটার পর্যন্ত চিহ্নিত করতে পারি। এই ভিটিএমএসটা কার্যকর হওয়াতে আমরা এভিডেন্স রাখতে পারছি এবং এই এভিডেন্সের ফলে আমরা এই বিষয়টা জলদস্যুতা প্রায় শূন্য কোঠায়। গ্রিন পোর্ট হিসেবে পরিচিতি পাওয়ার এই সুফল হিসেবে গত বছর চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 2000 পণ্যবাহী জাহাজ, আর বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে অন্তত 20 লাখ টিউএস কন্টেইনার। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর পবায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নিহত হাসানের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা 25 জনের বিরুদ্ধে পবা থানায় এই মামলাটি করেন। মঙ্গলবার রাতে দর্শনপাড়া ইউনিয়নের বাকশৈল গ্রামের একটি মুদি দোকানে
তালা ভাঙার আওয়াজ পেয়ে স্থানীয়রা আটক করে হাসানকে। পরে তাকে গ্রাম পুলিশের হাতে তুলে দেয় তারা। স্থানীয়রা অভিযোগ করে এরপর গ্রামের একটি ক্লাব ঘরে আটকে রেখে তার উপর রাতভর নির্যাতন চালায় গ্রাম পুলিশ সদস্যরা। ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গতকালকে যে বাকশালী ঘটনা ঘটছে, এটা গতকালে নিহতর বাবা বাদী হয়ে মামলা করছে। 19টা 45 ঘটিকার সময় এজাহার দাখিল করছে। এখন লাশ মর্গে আছে, তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে মহেশখালী উপজেলায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 2টি বিদেশি বন্দুক ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাতারবাড়ি ইউনিয়নের দারিয়ারখা এলাকায় সেতু ও একরাম বাহিনী মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতরাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোকুল এলাকায় রাব্বি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় রাব্বি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাব্বি ও তার দলবলের দফায় দফায় হামলা ও হুমকিতে আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে বাড়ি ছাড়ে এসএসসি পরীক্ষার্থী সহ 2 শিক্ষার্থী। পরে সময় সংবাদে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর পুলিশি প্রহরায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়। রাব্বি এবং তার সন্ত্রাসী দল একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করছে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বির লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এই ঘটনায় রাব্বি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং রাব্বির কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সুস্থভাবে জন্ম নেয়ার পরও প্রাপ্ত বয়সে এসে প্রতিবন্ধী হয়েছেন চাঁদপুরের একই পরিবারের 3 জন। প্রথমে একজন, পরে ধারাবাহিকভাবে অপর 2 জন শিকার হন প্রতিবন্ধিত্বের। হঠাৎ করে এমন অবস্থার কারণে সংসারের বোঝা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। চিকিৎসকরা বলছেন, জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে প্রাপ্ত বয়সে এসে এই রোগের বিস্তার ঘটেছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামের দিনমজুর মতিমিরের বড় ছেলে মিজান 20 বছর আগে কাজ করতেন একটি পোশাক কারখানায়, কিন্তু হঠাৎ করেই চলার শক্তি হারান। এরপর থেকেই দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। শুধু মিজানি নয়, বোন হাফসা ও ভাই রাজুরও একই পরিণতি। সুস্থ ও স্বাভাবিকভাবে জন্ম নিলেও ভাগ্যের নির্মমতায় এখন তারা প্রতিবন্ধী। প্রাপ্ত বয়সে এসে তাদের হাত পা ও শরীর শুকিয়ে এখন শীর্ণকায়। এই অবস্থায় কর্মক্ষমতা হারিয়ে বাবা মায়ের সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছেন তারা। এই পর্যন্ত 25 বছর হয়েছে, ঘরতে বাইরে নামতে পারি না, চলাফেরা করতে পারি নাই, মানে অনেক কষ্টে আছি। 15 বছর বিয়ে হয়েছে, এর ফলে স্বামী 2টা বাচ্চা রেখে চলে গেছে। নিজে চলমু হিরমু কর্মু আর নিজে অসুস্থ হয়ে গেছি। চিকিৎসকরা বলছেন, জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে তারা প্রতিবন্ধী হয়েছেন। তবে নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে কিছুটা সুস্থ থাকা সম্ভব। এটা আসলে কনজেনিটাল মাসকুলার ডিস্ট্রফি, আমরা লিম্ব গার্ডেল মায়োপ্যাথি বলি। নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে এক্সারসাইজ এবং ডায়েট এগুলোর কিছু ভূমিকা আছে। এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা যেভাবে সুচিকিৎসা পায় বা তারা একটু চলিয়াফেরা খাইতে পারে, এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিনমজুর মতিমিরের এই 3 সন্তানের মতো অপর 3 সন্তানও প্রতিবন্ধী হওয়ার ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। বগুড়া সান্তাহারে নির্মিত হচ্ছে দেশের প্রথম আর্দ্রতা নিয়ন্ত্রক বহুতল খাদ্য গুদাম।
25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদামে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুনে পুরো দমে কার্যক্রম শুরু হলে দীর্ঘদিন মান নিয়ন্ত্রণে রেখে খাদ্যশস্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা যাবে। রবিউল ইসলামের ছবি ও মাজিদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মাল্টি স্টোরেজ ওয়ারহাউস নামের অত্যাধুনিক খাদ্য গুদামটির নির্মাণ শুরু হয় 2013 সালের প্রথম দিকে। ইতোমধ্যে মূল কাজের 80% সমাপ্ত হয়েছে। গুদাম থেকে রেল লাইনের কাজ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, সোলার সিস্টেমের কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে গুদামটি। অবশ্য এখন পরীক্ষামূলকভাবে চাল সংরক্ষণ করা হচ্ছে গুদামে। জুন 2016 এর ভিতরে প্রকল্প চালু করার জন্য যে সুবিধাসমূহ দরকার সেগুলো সবগুলি নির্মিত হবে। মজুদ ব্যবস্থা ভালো না থাকার কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়কেই লোকসানে পড়তে হয়। তাদের আশা, এই গুদাম চালু হলে তারা উপকৃত হবেন। সরকার যখন না কিনে তখন কৃষকের ধানের দামটা কম পায়, তখন ফরেরা ওই মজুত করে রাখে, অতএব কৃষক ওই ধানের দামটা কম পায়। অতএব গোডাউনটা হলে আমাদের সুবিধা হবে। এইখানে চাউল সংগ্রহ কার্যক্রম শুরু হলে আমরা ব্যবসায়ীরা অধিক পরিমাণ চাউল সরকারকে সরবরাহ করতে পারবো। জেলার খাদ্য নিয়ন্ত্রকের মতে, মাল্টি স্টোরেজের কার্যক্রম শুরু হলে গুদামের যেমন মজুদ বাড়বে, তেমনি বিদেশে খাদ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে। আমরা যদি বিদেশে পরবর্তী সময়ে চাল রপ্তানি করতে চাই, তাহলে এই সান্তাহার সাইলোর যে মাল্টি স্টোরেজ খাদ্য গুদাম নির্মিত হয়েছে সেটাতে আমরা মজুদ করতে পারবো এবং সেই মজুদকৃত চালটার গুণগত মান ভালো থাকবে। বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এই খাদ্য গোদাম নির্মাণে ব্যয় হচ্ছে 242 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার সহায়তা দিচ্ছে 160 কোটি টাকা। সময় সংবাদ, বগুড়া। সিরিয়ায় রুশ সামরিক অভিযান আসাদ সরকারের প্রশাসনিক দুর্বলতার প্রমাণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির 3/4 অঞ্চলের নিয়ন্ত্রণও আসাদ বাহিনীর হাতে নেই বলে জানান তিনি। এরই মধ্যে সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত 7টি এলাকায় জাতিসংঘের ত্রাণবহর পৌঁছানোর অনুমতি দিয়েছে আসাদ সরকার। শান্তি আলোচনার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লাম। তবে রাজধানী দামেস্ক, হামা ও আলেপ্পো প্রদেশে বিদ্রোহীদের দমনে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে বিমান হামলা অব্যাহত আছে। মঙ্গলবার মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তরাঞ্চলীয় সিরীয় প্রদেশ আলেপ্পো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিদ্রোহীদের দমনে আবারও সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে রুশ ও আসাদ বাহিনী। একই পরিস্থিতি রাজধানীতেও। দামেস্কের অদূরে বিদ্রোহী অধ্যুষিত দারায়া জেলায় কয়েক দফা বিমান হামলা চালায় তারা। হামা প্রদেশেও রুশ ও আসাদ বাহিনীর যৌথ বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। অবশ্য গুচ্ছবোমা ব্যবহারের এ অভিযোগ বুধবার আবারও নাকচ করেছে রাশিয়া। সিরিয়ায় আসাদ সরকারের দুর্বলতার কারণেই মূলত রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে উল্লেখ করে একটি রাষ্ট্রের জন্য কোনোভাবেই তা মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুতিনের কেন সিরিয়ায় নিজেদের এত যুদ্ধবিমান পাঠিয়ে অভিযান শুরু করতে হলো? কারণ একটাই, আসাদ সরকার দেশে গৃহযুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছে। দেশের 3/4 জায়গাও তাদের নিয়ন্ত্রণে নেই, অথচ তারা সাংবিধানিক সরকার। তারা নিজেই নিজেদের দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারত, কিন্তু রাশিয়াকে যুক্ত করে দেশে বড় একটি যুদ্ধ ডেকে এনেছে সিরিয়া। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় দেইর আল জর, ইদলিব, মাদায়া, মোয়াদামিয়া সহ যুদ্ধবিধ্বস্ত 7টি এলাকায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর বিষয়ে অনুমতি দিয়েছে সিরীয় সরকার। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চলগুলোতে প্রায় 5 লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও জানায় তারা। 7টি অঞ্চলে আমাদের ত্রাণ পৌঁছানোর অনুমোদন দিয়েছে সিরীয় সরকার। আমাদের অংশীদার মানবিক ত্রাণ সংস্থাগুলো তাদের ত্রাণ প্রস্তুত করছে। আগামী কয়েকদিনের মধ্যেই ওই অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে যাবে বলে আশা করছি আমরা। এরই মধ্যে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লাম জানিয়েছেন, সংকট সমাধানে আগামী জেনেভা শান্তি আলোচনায় শর্তহীনভাবে যোগ দেবে তারা। মঙ্গলবার দামেস্কে সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্চুরার সঙ্গে আলোচনা করেন তিনি। দেশের নাগরিকদের স্বার্থে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছাতে সর্বাত্মক সহায়তা করবেন বলেও জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের সর্বশেষ সিনেমা স্পেকট্রা 2015 সালে শেষে মুক্তি পাওয়ার পর থেকে চলচ্চিত্রটি বিশ্বজুড়ে বন্ড প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবার একটি নিলাম প্রতিষ্ঠান স্পেকট্রা মুভিতে ব্যবহৃত বেশ কয়েকটি প্রপস
নিলামে তুলেছে। এগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বন্ডের ব্যবহার করা অ্যাস্টন মার্টিন DB10 মডেলের গাড়িটি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সর্বশেষ বন্ড মুভি স্পেকট্রায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে এক নিলাম অনুষ্ঠানের আয়োজন করেছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। পর্দায় DB10 মডেলের অ্যাস্টন মার্টিন নিয়ে ড্যানিয়েল ক্রেগকে দেখা গেছে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে। ঝাঁপিয়ে পড়েছেন ভিলেনকে শায়েস্তা করতে, কখনো বা গাড়িটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বন্ডকে। এবার সেই গাড়ি উন্মুক্ত করা হলো নিলামের জন্য। স্পেকট্রার প্রযোজক মাইকেল জি উইলসন DB10 গাড়ি নিয়ে বললেন, প্রতিটি ছবিতে অ্যাস্টন মার্টিনের নতুন নতুন গাড়ি এক ভিন্ন মাত্রা যোগ করে। এই মডেলের মাত্র 10টি গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র ছবির পরিচালক স্যাম মেন্ডেস আর তার সিনেমার জন্য। এই গাড়ির সত্যি কোনো তুলনা হয় না। আর প্রযোজনা প্রতিষ্ঠান EON প্রোডাকশনসের কর্মকর্তা মেক সিমন্স জানালেন, অ্যাস্টন মার্টিন আর জেমস বন্ড যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। সেই গোল্ড ফিঙ্গার থেকে শুরু, এরপর থেকে অ্যাস্টন মার্টিন বন্ডের সঙ্গে জড়িয়ে গেছে। এই গাড়িটা ছাড়া তাকে যেন মানাই না একেবারে। আয়োজকদের আশা, DB10 অ্যাস্টন মার্টিন তারা বিক্রি করতে পারবেন $15 লাখ বেশি দামে। প্রদর্শনীতে DB10 গাড়িটি ছাড়াও রয়েছে স্পেকট্রা মুভিতে ড্যানিয়েল ক্রেগের পরনে থাকা ক্রিম রঙের স্যুট, যেটি তৈরি করেছেন মার্কিন ডিজাইনার টম ফোর্ড। পাশাপাশি রয়েছে মুভির শুটিং এর সময় বিখ্যাত চিত্রগ্রাহক র্যাঙ্কিনের তোলা ক্রেগের সই করা বন্ড চরিত্রের বেশ কয়েকটি ছবি। সব মিলিয়ে বন্ড সিরিজের 24তম মুভির 24টি সরঞ্জাম তোলা হয়েছে নিলামে। এই প্রদর্শনী থেকে আয় করা অর্থ পুরোটাই বিভিন্ন দাতব্য কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। খেলার খবর। দেশের ফুটবলে আকাশী নীল মানেই ধানমন্ডির ক্লাব আবাহনী, আর আবাহনী নামেই মনে পড়ে ক্লাব ফুটবলের সোনালী অতীতের কথা। দেশের জরাজীর্ণ ফুটবলের মতো সামনের মৌসুমের দলবদল নিয়ে কোনো উত্তাপ নেই আবাহনীতেও। স্বয়ং কোচ অমলেশ সেনও জানেন না কারা আসছেন দলে আর কারা বাদ পড়ছেন। তবে কিছু ফুটবলারদের নিশ্চিত করেছে আবাহনী, আর তাদের নিয়ে আসন্ন মৌসুমে ভালো ফল আসবে বলে আশাবাদী দেশের ফুটবলের এই প্রবীণ মুখ। 2007-08 মৌসুম থেকে 2009-10 দেশের পেশাদার লীগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাট্রিক শিরোপাজয়ী দল আবাহনী। সর্বোচ্চ 4 বারের চ্যাম্পিয়ন দলের নামটিও আবাহনী। শেষ জয় 2011-12 মৌসুমে। ফেডারেশন কাপ জয় দ্বিতীয় স্থানে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের চেয়ে 2 বার কম জিতেছে ধানমন্ডির ক্লাবটি। শেষ ফেডারেশন কাপ হাতে তুলেছে সেও 6 বছর। আসছে নতুন মৌসুম, এখনো দলবদল নিয়ে তেমন কোনো শোরগোল নেই আবাহনীতে। শুরু হয়নি ফুটবলারদের গা গরম। তবে কোচ অমলেশ সেন জানিয়েছেন, দলবদল শেষ হলেই মাঠে নামবে চিরচেনা আবাহনী, আর যারা পুরনো তাদের নিয়ে শুরু করতে চান তিনি। যেহেতু 28 তারিখে লাস্ট ডেট ক্লিয়ারেন্সের, তা আমার মনে হয় 28 তারিখের পরে আমাদের প্র্যাকটিস ফাইনালি আরম্ভ হবে। তার আগে হয়তো আরম্ভ হতে পারে, যারা কনফার্ম প্লেয়ার আমাদের তাদেরকে নিয়ে হয়তো আমরা শুরু করতে পারি আগেই, ন্যাশনাল টিম আসার পরই। কিছু ইনজুরি সমস্যা ছিল গোল সংকট। পুরো মাঠ দাপিয়ে বেড়ালেও ছোঁয়া হতো না কাঙ্ক্ষিত জাল। তবে গত মৌসুম খুব একটা ভালো না খেললেও দেশের স্ট্রাইকার ওয়াহেদ ও নাইজেরিয়ান সান্ডের ওপর আস্থা রেখেছে কোচ। স্ট্রাইকিং আমরা গোলের প্রবলেম, আমরা টিম ভালো খেলতেছি, আমরা গোল পাচ্ছি না। লাস্ট সেকেন্ড লিগে সানডেকে আনছিলাম, কয়েকটা ম্যাচ তো খুবই ভালো খেলছে। লাস্টের দিকে যা 2-1টা ম্যাচ ভালো খেলতে পারিনি, ইম্পর্টেন্ট ম্যাচগুলি। তো আশা করি সে এবছরও খেলবে এবং ভালো খেলবে। ওয়াহেদের থেকে কিন্তু লাস্ট ইয়ারে আমরা প্রচুর আশা করছিলাম যে সে খুব ভালো খেলবে, কিন্তু লাস্ট ইয়ারে আমাদের আশা অনুযায়ী সে খেলতে পারেনি এবং রেগুলার টিমে সে চান্সও পায়নি। তো আমার মনে হয় সে এই দিকটা সে নিজেও চিন্তা করবে। শেখ জামাল, শেখ রাসেল আবাহনীর সাথে এবারে শক্তিশালী দল গড়েছে চট্টগ্রাম আবাহনীও। তাই জমজমাট এক মৌসুমের আশা দেশের ফুটবলের এই প্রবীণের কণ্ঠে। কম্পিটিশন হয়তো 4টে মেমে থাকতে পারে, আবাহনী তারপরে শেখ জামাল, শেখ রাসেল, চিটাগাং আবাহনী, এদের মধ্যে হবে। আমি জানি না মোহামেডান কেমন টিম করতেছে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ভালো করতেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। শেষ 16 প্রথম লেগের ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে 2-1 গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন। আরেক ম্যাচে রাশিয়ান ক্লাব জেনিতকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগিজ বেনফিকা। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন শুরু থেকে চেলসির ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। তবে গাস হিডিংকের অধীনে টানা 12 ম্যাচ অপরাজিত থাকা চেলসি ইনজুরির কারণে দলের বাইরে থাকা অধিনায়ক জন টেরিকে ছাড়াই বেশ ভালোভাবে স্বাগতিক প্রতিপক্ষের সাথে লড়াই করতে থাকে। কিন্তু প্রথম গোলে দেখা পায় ফরাসি লিগের জায়ান্টরাই। ফ্রেঞ্চ লিগ কাঁপানো সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ ফ্রি কিক থেকে 39 মিনিটে গোল করে উৎসবে মাতান হাজারো স্বাগতিক দর্শকদের। যদিও প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে ব্লুজদের সমতায় ফেরান নাইজেরিয়ার মিডফিল্ডার জন মাইকেল।
দ্বিতীয়ার্ধে দুদলে আক্রমণের ধার বাড়াতে থাকে। তবে ৭৮ মিনিটে উরুগুয়ান এডিনসন কাভানির জয়সূচক গোলে আবারও মেতে ওঠে স্বাগতিক দর্শকরা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লাঁর শিষ্যরা। স্প্যানিশ লা লিগার খবর। লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সেলোনা। স্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 11:30টায়। 23 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ফার্নান্দেজের শিষ্যদের সংগ্রহ 23 পয়েন্ট। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার মেসি, সুয়ারেজ, নেইমার ত্রয়ের সমন্বয়ে দুর্বার গতিতে শিরোপার পথে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 23 গোল করে চলতি লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সা তারকা সুয়ারেজ। ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর লা লিগায় 300তম গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করার অপেক্ষায় মেসি। আর ইনজুরি সমস্যা না থাকায় রেড অ্যান্ড হোয়াইটসদের বিপক্ষে সেরা একাদশ সাজানোর সুযোগ পাবেন বস এনরিক। অন্যদিকে কাতালানদের বিপক্ষে গেল 15 ম্যাচে কখনোই জয়ের দেখা না পাওয়া স্বাগতিকরা প্রেরণা খুঁজতে পারে লিগে গেল 4 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান থেকে। আর এই ম্যাচে প্রথম নিজের ফুটবলার ক্যারিয়ারের প্রথম ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে কোচের ভূমিকায় থাকবেন লুইস এনরিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ 4 শিশুর লাশ উদ্ধার। আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু হত্যা, ধর্ষণ ও অপহরণের ঘটনা। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ। এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। নিরাপত্তা ইস্যুতে বিকেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক। ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এসআই জাহিদের পক্ষে হুমকি। এর আগেও নির্যাতনে একাধিক ব্যক্তিকে হত্যা করে এই পুলিশ কর্মকর্তা। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রার্থীদের বেপরোয়া হওয়ার আশঙ্কা, আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ। এবং উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। 10 সদস্যের মেডিকেল টিম গঠন। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।